যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য যে নির্দেশ দেওয়া হচ্ছে তা হলো বাংলার বাড়ির জন্য যে অর্থ সাহায্য তার নথি এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, এমনটাই নির্দেশ দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং সেই সঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছে যে এসআইআর এ সরকার প্রদত্ত জমি বা বাড়ির জন্য বরাদ্দ যে সার্টিফিকেট তা গণ্য করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রেও একই নির্দেশিকা প্রযোজ্য হবে। আধিকারিকদের এই নিয়ম কঠোরভাবে মানতে হবে, স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন উঠছে যে আবাস যোজনার নথি জমা দেওয়া ভোটারদের কি হবে? নাম চূড়ান্ত ভোটার তালিকায় কি উঠবে না? আবাস যোজনার নথি জমা দেওয়া ভোটারদের কি হবে, এই প্রশ্ন উঠছে এই প্রেক্ষাপটে। হিয়ারিং প্রসেস শেষ, মানুষ যার যার তথ্য বৈধভাবে আছে সুপ্রিম কোর্ট অনুমোদিত সেগুলো আপলোড করে দিয়েছেন, তারপরে আপনারা বলছেন ওটা চলবে না। কতগুলো মানুষকে কেন বিপদে ফেলছেন? তৃণমূল কংগ্রেস এত বড় চক্রান্তের কড়া বিরোধিতা করবে। আপনারা এই নোটিশ অনৈতিক এবং অবৈধ। পাল্টা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলছেন দেখুন। এসআইআর এর মূল যে বিষয় সেটা তো ইলেকশন কমিশন ঠিক করে একটা আইনের বলে। সেই আইন হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট। সেই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এটা স্পষ্ট বলা আছে যে তারাই ভোট দিতে পারবেন যারা ভারতীয় নাগরিক। এবার এই যে ডকুমেন্টগুলোর কথা বলছেন, এই কোনোটাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, সেই জন্য হচ্ছে না। পরের খবরে আসছে, ফের রাজ্যে আসছেন অমিত শাহ। মায়াপুরের ইসকনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার কলকাতা থেকে কপ্টারে মায়াপুর যাবেন তিনি। শাহের এই সফরে থাকছে না কোনো রকম রাজনৈতিক কর্মসূচি। নতুন বছরে এই নিয়ে দ্বিতীয়বার, এক মাসের মধ্যে দুবার ফের ভোটমুখী পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। তবে এবার তার রাজ্য সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। বুধবার কলকাতায় আসবেন অমিত শাহ। দুপুর 1:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চলে যাবেন মায়াপুর। সেখানে ঘণ্টা দুয়েক থাকার কথা রয়েছে তাঁর। বিকেলে মায়াপুর থেকে কলকাতায় ফিরবেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরে যাবেন তিনি। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক কোনো কর্মসূচি না থাকলেও ভোটমুখী রাজ্যে নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি আসছেন, আর তা নিয়ে রাজনৈতিক তরজা হবে না, তা কি সম্ভব? ভোট আসা মানেই অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের ডেলি প্যাসেঞ্জারই। তো ওনারা আসবেন, যাবেন, ঘন ঘন আসবেন, ঘন ঘন যাবেন, ভোট হয়ে যাবে, রেজাল্ট বেরোবে, তারপর আর আসবেন না। এ তো আমাদের দেখে অভ্যাস। এর বাংলায় ওনাদের যাতায়াতের কোনো প্রভাব, কোনো বাংলা রাজনীতি, উন্নয়ন, মানুষের সঙ্গে তাদের সম্পর্কও নেই, প্রভাবও নেই। মাননীয় গৃহমন্ত্রীজি আসবেন মায়াপুরে। গৌড়ীয় মঠ সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের সন্ন্যাসীদের, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের সাথে বসবেন। মাননীয় অমিত শাহজির বহুদিনের ইচ্ছে ছিল আসার। এর আগেও একবার আসার তার ব্যবস্থা হয়েছিল, কিন্তু প্রোগ্রাম কোনো কারণে ক্যান্সেল হয়, একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য। গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে এসে 26-এর বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। সেই সময় বিধায়কদের হোমওয়ার্ক দিয়ে যান অমিত শাহ। সূত্রের খবর, কলকাতা ও তার আশপাশের 28টি আসনের মধ্যে 20টি জয়ের টার্গেট বেঁধে দেন তিনি। এ ঠিক এক মাসের মাথায় 30শে জানুয়ারি দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর ও দক্ষিণবঙ্গে তার জোড়া কর্মসূচি করেন তিনি। ব্যারাকপুরে কর্মী সম্মেলনের পর শিলিগুড়িতে সাংগঠনিক সভা করেন অমিত শাহ। আর এবার মায়াপুর ঘুরেই দিল্লি ফিরে যাবেন অমিত শাহ। দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। সিপিএমকে মহাশূন্যে পাঠিয়ে দেবার ব্যবস্থা করব, মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করা হুমায়ুন কবিরের মুখেই এবার শোনা গেল এই হুঙ্কার। আইএসএফ এর সঙ্গে জোট করবেন না বলেও স্পষ্ট জানালেন হুমায়ুন কবির। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন সুজন চক্রবর্তী, নওশাদ সিদ্দিকীরা। সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাশূন্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কিছু লোক আছে যাদের ভেসে থাকার জন্য এরকম কথা বলার দরকার হয়।
ভোটের আগে হুমায়ুন কবিরের প্রস্তাবিত জোট কার্যত বিষবাও জলে। কয়েকদিন আগে অব্দি জোট নিয়ে হুঙ্কার ছাড়ছিলেন যিনি, মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করছিলেন, ফুরফুরা শরীফে পৌঁছে গেছিলেন, সেই হুমায়ুন এখন সিপিএম, আইএসএফ সবাইকে আক্রমণ করছেন। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। হুমায়ুন কবিরের কাছে কে সিট চেয়েছে? আমরা কোনো সিট চাইনি। এখন শুনছি শূন্য থেকে মহাশূন্য পাঠাবেন। আমাদের পক্ষ থেকে হুমায়ুন কবির সাহেবকে কোনো সিটে নিয়ে কথা হয়নি, বলিনি। আমরা বামেদের সাথে আলোচনা হয়েছে। কংগ্রেস আগেই জানিয়েছে তারা একা লড়বে, অর্থাৎ হুমায়ুন কবিরের সঙ্গে জোটের প্রশ্নই নেই। কিন্তু যাকে তৃণমূলে থাকাকালীন উঠতে বসতে আক্রমণ করতেন হুমায়ুন, সেই অধীর চৌধুরী সম্পর্কে এখন তার গলায় নরম সুর। অদিতদা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি ডাইরেক্ট বলছি, অদিতদার জন্য আমার যে দুর্বলতা আছে, তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি। আমি জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা পরাজিত। আগামীতে যদি কোনদিন দাঁড়াই, আমি জনগণের দ্বারা নির্বাচিত হতে চাই, আর যদি পরাজিত হতে হয় জনগণের দ্বারা পরাজিত হতে চাই। হুমায়ুনের হাল নিয়ে এখন কটাক্ষ করছে তৃণমূল। ভ্যালেন্টাইন্স উইক চলছিল, তো সেই সময়টা মোহাম্মদ সেলিমের মধ্যে এর মন জানতে চাই, ওর বাড়ি যেতে চাই, এরকম একটা উস্কুসানি কাজ করেছে। তার মানে এই নয় যে সেগুলো সমস্ত ম্যাচিওর করবে। তো এখন হুমায়ুন কবিরের কাছে উনি গেছিলেন, হোটেলে সব গেছিলেন। এখন হুমায়ুন আবার যদি বলে থাকেন জোট করবেন না, সে তো প্রেমে প্রত্যাখ্যান। এদিকে এবার বেলডাঙ্গা কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে পথে নামছে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। 22শে ফেব্রুয়ারি বেলডাঙ্গা থানা ঘেরাও করবে তারা। তার আগেই 21শে ফেব্রুয়ারির মধ্যে জোট নিয়েও স্পষ্ট ঘোষণা করে দেবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের ব্যর্থতা তুলে ধরতে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় চার্জশিট প্রকাশ করল বিজেপি। মানুষই ওদের চার্জশিট দেবে, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। চার্জশিট, তবে পুলিশের নয়। 26এর বিধানসভা ভোটের আগে এটাই এবার অস্ত্র রাজ্য বিজেপির। তৃণমূলের ব্যর্থতার খতিয়ান তুলে ধরছে তারা, যার পোশাকে নাম দেওয়া হয়েছে চার্জশিট। কলকাতা থেকে জেলা সোমবারও বিভিন্ন জায়গায় সেই চার্জশিট পেশ করলেন বিজেপির নেতা নেত্রীরা। 21এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে শক্তি বাড়ালেও কলকাতা কিংবা শহর লাগোয়া কোনো বিধানসভা কেন্দ্র দখল করতে পারেনি বিজেপি। ভোটে কলকাতায় একচেটিয়া আধিপত্য বিস্তার করে তৃণমূল। এবার শহরাঞ্চলে তৃণমূল ও তাদের প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরতে এদিন চার্জশিট প্রকাশ করল রাজ্য বিজেপি। কলকাতা উত্তরে কেয়া ঘোষ এবং কলকাতা দক্ষিণে রুদ্রনীল ঘোষ। বহু কাজ তারা প্রথমত করেনি, মানুষ যাতে অসুবিধায় না পড়ে, মানুষের ট্যাক্সের টাকায় সেই কাজগুলিকে সম্পূর্ণ না করে যাতে মানুষ অসুবিধায় পড়ে এবং কিছু দুষ্ট চক্রের কাছে অবৈধভাবে টাকা যায়, পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিমিনালরা অর্থ রোজগার করে, বা কোথাও পুলিশের সহায়তায়, তৃণমূল নেতাদের সহায়তায়। 15 বছরে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, কোন বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কি কাজ হয়নি, তৃণমূলের আমলে কি কি দুর্নীতি হয়েছে, চার্জশিটে মূলত এগুলোই তুলে ধরছে বিজেপি। যেমন এদিন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ব্যর্থতা তুলে ধরেন সুকান্ত মজুমদার। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছে। বিধায়ক সাংসদরা, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদ এবং বিধায়ক আছে, তারা দাঙ্গা করেছে। তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান দাঙ্গাতে জড়িত, এই ধরনের অভিযোগ এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে লোক ঢুকে দাঙ্গা করেছে। তার পুলিশ পরে রিপোর্ট দিয়ে মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী প্রমাণিত করেছেন। এই বিধানসভাগুলোর মধ্যে এমন কিছু বিধানসভা আছে সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। বর্ধমানে অগ্নিমিত্রা পাল এবং দেবরায় বিজেপির চার্জশিট প্রকাশ করেন রাহুল সিনহা। ওদের চার্জশিট কি জিনিস, বিজেপিকে এবারের আসন্ন নির্বাচনে বাংলার মানুষ ভরপুর বুঝিয়ে দেবে, 30 পার হবে না। ভোটে পশ্চিমবঙ্গবাসী কাকে চার্জশিট ধরাবে, উত্তর মিলবে ভোটের ফলাফলে। সমক লাহিড়ী, সুদীপ্ত আচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।